রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কলকাতা পুরসভাতেও তৃণমূলের গৃহদাহ, তৃণমূল নেত্রীর বৈঠক, আর সেই বৈঠকে গড় হাজির কাউন্সিলরদের একাংশ। অনুপস্থিতির তালিকায় একাধিক হেভিওয়েট কাউন্সিলর। কারা রয়েছেন সেই তালিকায় বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, কাউন্সিলর যারা কলকাতা শহরে পুরসভা সংক্রান্ত বিষয়ে যারা হেভিওয়েট বলে পরিচিত, তাদের অনেকটি দেখতে পাওয়া যায়নি। আবার অনেক কাউন্সিলর যারা এদিনকে কলকাতা পুরসভার অভ্যন্তরে যে বৈঠক ছিল সেখানেও তারা হাজির হননি, তবে কালীঘাটের বৈঠকে তাদেরকে দেখতে পাওয়া গিয়েছে। তুমি জানো যে কলকাতা পুরসভা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নজরে রয়েছে এবং এই মুহূর্তে রাজ্যের শাসক দল বিজেপিরও নজরে রয়েছে, এবং সামনেই কলকাতা পুরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং তার আগে প্রায় প্রত্যেক দিনই ডামাডোল চলছে। এবং বিধানসভা নির্বাচন স্বল্প খরচের পর একাধিক যারা কাউন্সিলর রয়েছেন তারা কিছু শোনা যাচ্ছে আবির? আবির শোনা যাচ্ছে? কলকাতা পুরসভাতেও তৃণমূলের গৃহদাহ, তৃণমূল নেত্রীর বৈঠকে গড় হাজির কাউন্সিলরদের একাংশ। অনুপস্থিতির তালিকায় একাধিক হেভিওয়েট কাউন্সিলর। নেত্রীর বৈঠকে নেই তারক সিং থেকে জীবন সাহা, গড় হাজির বাপ্পাদিত্য, অনিন্দ, জুঁই বিশ্বাস, সুদর্শনা। কালীঘাটের বৈঠকে অনুপস্থিত 20-র বেশি কাউন্সিলর। বাংলায় বদল, পুরো বোর্ডে ডামাডোল। কলকাতা পুরসভায় নজিরবিহীন ডামাডোল, পুরো বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। কলকাতা পুরসভায় অধিবেশন কক্ষের বাইরেই বসলো অধিবেশন। নাগরিক পরিষেবা নিয়ে প্রতি মাসে কলকাতা পুরসভায় অধিবেশন বসে। শুক্রবার সেই অধিবেশন হওয়ার কথা। অভিযোগ, চেয়ারপারসনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই অধিবেশন স্থগিত করে দেন পুরসভার সেক্রেটারি। এরপর কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশনের সিদ্ধান্ত নেন মালা রায়। গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার যেটা আমরা অধিবেশন করি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, তার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। তাহলে যদি করতেও হয় সেটা তাহলে নতুন একটি ডেট দিয়ে আমাদের নিয়ম অনুযায়ী নতুন ডেট দিতে হয়, সেটা না করে আপনি এভাবে করলেন কেন। এই চিঠিটাই এবং কার নির্দেশে করেছেন কারণ দর্শাবার চিঠি আমরা সেক্রেটারিকে দিয়েছি। পুরসভার অধিবেশন কবে ডাকা হবে বা স্থগিত করা হবে বা কবে সেই অধিবেশনের দিন হবে সেটা ঠিক করার এখতিয়ার এক এবং একমাত্র পুরো চেয়ারম্যানের হাতে, অন্য কারুর হাতে নয়। আইন অনুযায়ী যেটা ওনারা করেছেন সেটা অগণতান্ত্রিক এবং বেআইনি কাজ। এর ফলে যেটা হচ্ছে, আপনারা জানেন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন যদি না হয়, পুরসভার যে সিভিক সার্ভিস মানুষ সেটাই সমস্যায় পড়বেন, দৈনন্দিন সমস্যায় মানুষ পড়বেন। আইনি পদক্ষেপ নিশ্চিতভাবে তো নেবে, দল তো সেটা নেবেই। মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন একটাই বার্তা দিতে, যে কঠিন পরিস্থিতি, কঠিন সময়, এই সময় ঐক্যবদ্ধ থাকার এবং আবার ওই রবীন্দ্রনাথকে স্মরণ করে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। আমরা বিষয়টা ছাড়বো না, 100% বেআইনি। যদি মেয়র এইভাবে বেআইনি কাজ করেন, চেয়ারম্যান এইভাবে বেআইনি কাজ করেন, তাহলে ওনাদের এই সিটে বসার অধিকারও আর নেই। 3 থেকে 77 হতে কিন্তু আমাদের কখনোই বেশি সময় লাগে না, এটা মাথায় রাখতে বলবেন ওদের। তৃণমূলের আভ্যন্তরীণ রসায়ন, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ওরাই তালা লাগিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে কি ওয়েবসাইট থেকে ফিরহাদ হাকিমের ছবি সরিয়ে দিয়েছে। ওসব তৃণমূলের লড়াই। কেউ বলছেন মুখ্যমন্ত্রী বকাবকি করেছেন, কেউ একজন পদত্যাগ করেছেন, তার জন্য ফিরহাদ হাকিমও পদত্যাগ করতে চাইছিলেন, কিন্তু যেহেতু সামনে বর্ষা সেই জন্য উনি এখন করতে চাইছেন। বিজেপির এ সমস্ত কোনো প্রয়োজন পড়েনি। ঠিক সময় নির্বাচন হবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে কলকাতা কর্পোরেশনকে সরিয়ে দেবো। যেভাবে বিধানসভায় তৃণমূল কংগ্রেস চলে গেছে, কলকাতা কর্পোরেশনও চলে যাবে, তালা ঝোলানোর প্রয়োজন হবে না।
হালিশহর ও ভাটপাড়ার পর এবার গারুলিয়া পুরসভার 11 কাউন্সিলরের পদত্যাগ। 21 জনের মধ্যে 11 কাউন্সিলর পদত্যাগ। আমার সঙ্গে অরুণ রয়েছে। অরুণ, বাকি যারা কাউন্সিলররা রয়েছেন তারাও কি পদত্যাগ করতে পারেন? হ্যাঁ, দেখো, গারুলিয়া পৌরসভা যিনি চেয়ারম্যান রয়েছে রবেন দাস, তিনি পরিষ্কার জানান তার কাছে পদত্যাগপত্র এসছে এবং তারা এসডি অফিসে জমা করে এসছেন। বাকি যারা রয়েছেন তারা আগামী সোমবার, যেহেতু আগামী পরপর দিনই ছুটি আছে, আগামী সোমবার দিন তারা পদত্যাগপত্র দেবেন। কারণ তাদের একটাই কথা যে পরপর তারা 21 জনের মধ্যে একটা নির্দল এবং একটি কিন্তু ফরওয়ার্ড ব্লক প্রার্থী রয়েছেন। বাকি সবাই তৃণমূলের প্রার্থী, সবাই কিন্তু একযোগে পদত্যাগ করবেন। 11 জন করেছে, বাকি যারা রয়েছেন প্রত্যেকেই তারা সোমবার দিন পদত্যাগ জমা দেবেন। বেশ, আপাতত 9 জন গেছে, বাদ বাকিটা যা থাকবে তা সোমবার দিন সকলকে আমি সঙ্গে নিয়ে তাদেরকে রিজাইন করে নিয়ে আসবো। যা পরিস্থিতি এখন চারিদিকে বহাল, এখন যা দেখছি বিভিন্ন জায়গায় পদত্যাগ সকলের মনে একটা সিদ্ধান্ত হয়েছে যে যারা চালাতে চাইছে তারাই চালা, যখন বেঁধে নিয়ে যাচ্ছে না, যখন নিজেরা যাচ্ছে তাই স্বেচ্ছাই হবে। বিরোধী দলনেতার পদ নিয়ে নজিরবিহীন বিতর্ক। বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েও পদ না পাওয়ার অভিযোগ। বিরোধী দলনেতা সহ বিরোধীদের ঘর না পাওয়ার অভিযোগ। বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে গতকাল রাতে ফের চিঠি। প্রতিবাদে বিধানসভার লবিতে অবস্থানে তৃণমূল বিধায়করা। পদ ঘর না মেলায় প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে তৃণমূল বিধায়করা। বিরোধী দলের সম্মান এই বিধানসভায় এই বিজেপি সরকার দিচ্ছে না। আমরা আমাদের দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে আমাদের দলনেতা নির্বাচিত করেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে স্পিকারকে জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম সব নথি জমার পর খুলে দেওয়া হবে, একটু কাজের সুবিধা হয়। যদি মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ হয় তাহলে বিরোধী দলনেতাও সাংবিধানিক পদ। ফলে বিরোধী পক্ষের ঘর দেব না, এটা কোন ধরনের? এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার আমাদের পরিষদীয় দল এবং মুখ্যমন্ত্রী নেবেন। তবে তৃণমূল নন ইস্যুকে ইস্যু বানাতে চাইছে। তাদের বিরোধী দল নেতা কে হবেন এটা নিয়ে যদি দলের মধ্যে সমস্যা থাকে, বিরোধী দলনেতার বিরুদ্ধেই যদি বিজেপিকে টেলিফোন করে বিধায়করা বলতে থাকেন, আবার তারপর গিয়ে অবস্থানেও সামিল হয়ে যান, তা আমরা কি করতে পারি বলুন তো? তৃণমূলের ঘরে এখন গৃহদাহ। পদ ঘর না পাওয়ায় অবস্থানে তৃণমূল বিধায়করা। বিধানসভায় তৃণমূলের অবস্থানে নেই 50-এর বেশি বিধায়ক। গত বুধবারও বিধানসভায় টিএমসির কর্মসূচিতে ছিলেন না 46 বিধায়ক। বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে গতকাল চিঠি টিএমসি পরিষদীয় দলের অধ্যক্ষকে পাঠানো চিঠিতে স্বাক্ষর নেই 10 বিধায়কের। বিরোধী পক্ষের ঘর খুলে দিতে হবে। বিরোধীদের গুরুত্ব বার্তা ঋতব্রতকে। দিল্লিতে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী ঋতব্রত হঠাৎ দেখা। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে তৃণমূল জনপ্রতিনিধিদের ও থাকার বার্তা। উলুবেড়িয়া পূর্বে তৃণমূল বিধায়ককে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তো আমি দুপুরবেলা বঙ্গভবনে খেতে যাই। আমি যখন বেরোচ্ছি হঠাৎ করে একটা আওয়াজ কানে এলো যে কি এমএলএ সাহেব কি বঙ্গভবনে উঠেছেন। কে হঠাৎ করে তাকিয়ে দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি আমায় নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম। তারপর উনি আমাকে বললেন যে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে বিরোধী এমএলএদের বিভিন্ন মিটিংয়ে ডাকছি, পারলে আসবেন। নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম, উনিও চলে গেলেন। তো শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমাকে নমস্কার জানানো মাত্র আমিও প্রতি নমস্কার জানাবো। তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি তার উত্তর দেবো, এটা রাজনৈতিক সৌজন্য। আমি মুখ ঘুরিয়ে চলে যেতে পারবো না, এ রাজনীতি আমার দ্বারা হবে না। আমার মনে হয়েছে সরকারের এই যে পদক্ষেপ, বিধায়কদের ডাকা, বিধায়কদের ইনভলভ করা, এটা একটা খুব সদর্থক পদক্ষেপ। ব্যক্তি ঋতব্রত যদি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে যাবে, কিন্তু পার্টিজান ঋতব্রত পার্টি যদি বলে দেয় যাবে না, তো যাবে না। বিজেপির তৃণমূলীকরণ হবে না, দরজা বন্ধ ফের স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য।
বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই। দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে নিজের কর্মীদের নিয়ে 206 পৌঁছেছে, কদিন পরে ওটা 207 হবে। আমাদের আর কোনো ইম্পোর্ট করার প্রয়োজন নেই। বেআইনি নির্মাণে কড়া কলকাতা পুরসভা, অভিষেকের সংস্থা ও পরিবারের 17 সম্পত্তিতে নোটিশ। 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। কোন অংশে অবৈধ নির্মাণ, প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেআইনি নির্মাণে করা কলকাতা পুরসভা, অভিষেকের সংস্থা ও পরিবারের 17 সম্পত্তিতে নোটিশ। 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। কোন অংশে অবৈধ নির্মাণ, প্রশ্ন অভিষেকের। আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। তারা এসব প্রশ্ন করছে, কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। যাক। সুদীপ্ত সেনের সারদা গার্ডেন, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে 300 বিঘারও বেশি জমি 2014 সালে বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই জমি থেকেই মাটি কেটে বিক্রি, প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। থানায় নালিশ বিজেপি নেতার। টাকা মাটি, আর সেই মাটি বিক্রি করেই প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতার নিশানায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জির। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে, 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি এই জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরের অ্যান্টি সোসাইটি রাজ করছে, ওরা বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে বিষ্ণুপুর এলাকাটি। এই বিষ্ণুপুরেই সারদা গার্ডেন জানিয়ে বোমা ফাটালেন বিজেপি নেতা অভিজিৎ দাস। গত লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ। অভিযোগের কেন্দ্রে এই সারদা গার্ডেন। স্থানীয়দের দাবি, এককালের মালিক ছিলেন বিশ্বনাথ অধিকারী। 1993 সালে সারদা গার্ডেনের অন্যতম ডিরেক্টর হন সুদীপ্ত সেন। 6 বছর পর এই সারদা গার্ডেনের মধ্যেই খুন হন সংস্থার মালিক বিশ্বনাথ অধিকারী। এরপর প্রজেক্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন সুদীপ্ত সেন। 10 বিঘার সারদা গার্ডেন বেড়ে 300 বিঘায় পরিণত হয়। এই বিষ্ণুপুর থেকেই সারদা কর্তা সুদীপ্ত সেনের উত্থান। যে সারদা কেলেঙ্কারি এককালে দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়, সুদীপ্ত সেনের গ্রেপ্তারির পর এই 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। কিন্তু তারপরই হঠাৎ ভুল বদল। সারদা গার্ডেনের নাম বদলে হয়ে যায় জীবিকা ব্যাংকোয়েট অ্যান্ড গার্ডেন্স। অভিযোগ, এরপরই শুরু হয় মাটি চুরি। দিনে দুপুরে সবার সামনে জমিতে নামে আর্থ মুভার, মাটি তোলে, লরিতে ভরে, মাটি বোঝায় সেই লরি বাইরে চলে যায়। স্থানীয়দের দাবি, এত মাটি তোলা হয়েছে যে এই জমিতে 12টা পুকুর তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সেনবাবুর আমল থেকে, আমাদের সেনবাবু ছিল সুদীপ্ত সেন, তখন থেকেই প্রতি বছর এই কয়েকশো লরি মাটি বিক্রি হয়ে গেল। ওটা বাবু আমি জানি না, গেট দেবার হয়, ও ওপারে গেট আছে, ও সব ওই দিকে। আপনি কাউকে জানাননি সোসাইটিকে? ও আমি কি জানো যে রাত্রিরে মাটি চুরি হচ্ছে জানা? আমরা ওদিকে কোনো খবর দেখি। এইটা কাটা অনেকদিন আগে হয়েছিল, এবারে ওরা কখন কিরম কাটতো বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি যখন আসতাম তখন দেখতে পেতাম না। সুদীপ্ত সেনের ওনার ছিল সারদা গার্ডেন। এইরকম ভাবে দিনের রাতে মাটি কেটে নিয়ে চলে যেত না, দিনে কেটে রাতে মাটি কিনে চলে যেত। আসলে কি বলতো, এরা তো বলার কেউ ছিল না, আর জানতাম না, হয়তো আমরা জানতাম যে জমি বিক্রিটা, মানে জমি বিক্রি হয়ে সেই হিসেবে মাটি কাটছে, কিন্তু এইসব নিয়ে কোনো কথাবার্তা হয়নি। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, এই মাটি চুরির পিছনে জড়িত স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দুর্নীতির অঙ্ক 400 কোটি টাকার কাছাকাছি। দুজনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। আমি তো অনেকবার অভিযোগ করেছি, কিছুই করেনি। এরিয়ামেলা আর যিনি রয়েছেন সাদ্দাম কি হোসেন নাকি নাম,
ওনাকে আমি নিজের আমার হোয়াটসঅ্যাপে কতবার কমপ্লেন করেছি। তো একটা পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জির। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি যে জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন যেগুলো এখানে সমস্ত বাইরের অ্যান্টি সোসাইটি রাজ করছে, অনেক বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে খোঁজ নেই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। তার ছেলে অভিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কৈলানে দিলীপের প্রাসাদোপম বাড়ি চমকে দিয়েছে সবাইকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দিলীপ মণ্ডল। এবার দুজনের বিরুদ্ধেই 400 কোটির দুর্নীতির অভিযোগ বিজেপি। এই অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। কৈলানের সারদা গার্ডেন থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। স্কুল ব্যাগ আর ভারী নয়, কেন্দ্রের স্কুল ব্যাগ নীতি এবার রাজ্যে। স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নির্দেশিকা রাজ্যের। কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 মেনে নির্দেশিকা। আমার সহকর্মী রুমেলা কথা বলেছিল সোমরাজের সঙ্গে, দেখুন সেই প্রতিবেদন। স্কুলের ওই ভারী ব্যাগটা বইতে পারা, বই ভর্তি ওই ব্যাগ বইতে পারা অতটা কি সহজ? আসলে এর মধ্যে অনেকগুলো সমস্যাও কিন্তু জুড়ে যায়। তাই স্কুল ব্যাগ আর ভারী নয়, স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে এবার নির্দেশিকা রাজ্যে। কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 মেনে নির্দেশিকা, যেখানে নির্দেশিকায় আমরা জানি কেন্দ্রের যে নীতি তা হলো স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার শরীরের ওজনের 10% বেশি কখনোই নয়। প্রি প্রাইমারি পড়ুয়াদের ব্যাগ ছাড়া স্কুল যাওয়ার পরামর্শ। স্কুলে ব্যাগের ওজন মাপার মেশিন রাখার নির্দেশ। স্কুলে খাবার, জল এবং মিড ডে মিলের ব্যবস্থায় আরো জোর। ক্লাস 1-2 হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। স্কুল ব্যাগের ভারী ওই ভার আর বইতে হবে না। স্কুল ব্যাগ আর ভারী নয়, স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নির্দেশিকা রাজ্যের। সরাসরি চলে যাই, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, সত্যি পড়ুয়াদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকগুলো ঝুঁকির সমস্যা হয় শারীরিকভাবে। প্রথমত তাদের পশ্চার নিয়ে একটা প্রবলেম তৈরি করে এই ভারী স্কুল ব্যাগ, এছাড়া ব্যাক পেন তো রয়েছে। কেন্দ্রের নীতি ছিল, এবার রাজ্য সেটাই ইমপ্লিমেন্ট করতে চলেছে। নির্দেশিকা কি কি? দেখো, কেন্দ্রের স্কুল ব্যাগ 2020 যে পলিসি রয়েছে সেটাই এবার রাজ্য কার্যকর করে দিল। আজকেই কিছুক্ষণ আগে রাজ্যের তরফে সেই নির্দেশিকা কার্যকর করার জন্য প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক এবং প্রত্যেকটি জেলার যারা এডিএম এডুকেশন রয়েছেন তাদেরকে এই চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো। কেন্দ্রের তরফে যে নীতি নেওয়া হয়েছিল বাচ্চাদের ব্যাগের বোঝা কমানোর জন্য, শুধু ব্যাগের বোঝা কমানো নয়, মানসিকভাবে স্ট্রেস অর্থাৎ পড়ুয়াদের স্ট্রেস কমানোর জন্য যে নীতি নেওয়া হয়েছিল সেই নীতিটাই এবার কার্যকর করা হলো। এই নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশের কথা বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? সেখানে যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ বলা হচ্ছে সেটা বলা হচ্ছে প্রি প্রাইমারির যারা পড়ুয়ারা রয়েছেন তারা কোনো ব্যাগ নিয়ে যাতে স্কুলে না আসেন তার পরামর্শ দেওয়া হয়েছে এই পলিসিতে। এছাড়াও বলা হচ্ছে যে প্রতিটি স্কুলে ব্যাগের যে ওজন যাতে পরীক্ষা করা যায় তার জন্য ওজন মাপক যন্ত্র যাতে প্রত্যেকটি স্কুলে রাখা হয়। এই নির্দেশিকা কিন্তু সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য করা হলো আজ এবং এখন থেকে। আমরা ফোনে কানেক্ট করতে পেরেছি শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিমিতা গিরির সঙ্গে। ডক্টর গিরি, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। যে কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, পড়ুয়াদের ভারী স্কুল ব্যাগে আমরা দেখি ব্যাক পেন অহরহ হয়, আর তার সঙ্গে একটা পশ্চার ইস্যু তৈরি হয়। এই ক্ষেত্রে এই নির্দেশিকা কতটা যুক্তিযুক্ত, কতটা ভালো হবে আগামীতে তাদের? এটা ভীষণভাবে যুক্তিযুক্ত এবং এটাকে ভীষণভাবে আহ্বান জানাই শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে। তার কারণ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যে গভর্নমেন্ট আছে বডি, তাদের নির্দেশিকা অনুযায়ী কিন্তু
শিশুর শরীরের 10% বেশি কিন্তু ব্যাগের ওজন হওয়া উচিত নয়, এবং সেটা খুব বেশি হলে আপার লিমিট 15%, কিন্তু 10% হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাগের ওজন হওয়া উচিত। অর্থাৎ একটা বাচ্চার যদি ওজন 20 কেজি হয়, তার মানে তার ব্যাগের ওজন 2 কেজি হবে। একটা বাচ্চার যদি 40 কেজি ওজন হয়, তার তাহলে ব্যাগের ওজন 4 কেজি হবে। নয়তো আমরা দেখতে পাচ্ছি যে তার ভীষণভাবে কষ্ট হচ্ছে, মানে তার পিঠে ব্যথা ছাড়াও তার যে পশ্চারে যে প্রবলেম হচ্ছে, এবং কোথাও কোথাও ক্ষেত্রে হয়তো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। এবার কিছু বাচ্চার আবার যাদের প্রবলেম রয়েছে অলরেডি, যাদের ফিজিক্যালি একটুখানি সমস্যা রয়েছে, তাদের কাছে তো এটা ভীষণ কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে এইরকম একটা ব্যাগ বয়ে নিয়ে যাওয়া। তো এইটা যে রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে চলেছেন, এটা মারাত্মক একটা ভালো ডিসিশন, শিশুদের জন্য খুব দারুণ একটা সুখবর। তারা পড়াশোনা করবে, তার সঙ্গে তারা খেলাধুলো করবে, শরীর চর্চা দুটোই পাশাপাশি থাকলে তবেই তো একটা শিশুর স্বাভাবিকভাবে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। তো সেইটা ভীষণভাবে আহ্বান জানাই। তো এটা যেহেতু একদম গাইডলাইন অনুযায়ী হচ্ছে, এটা প্রত্যেকে আমাদের সকলকে মেনে চলা উচিত, এবং আমাদের সকলকে এইটাকে এনকারেজ করা উচিত, আহ্বান জানানো উচিত। দেখুন, এই বইয়ের বোঝা বইতে সত্যিই অনেক ক্ষেত্রে কষ্ট হয়, তাই জন্য ব্যাগ, স্কুল ব্যাগের ক্ষেত্রে এই পলিসি রয়েছে কেন্দ্রের, যা রাজ্য ইমপ্লিমেন্ট হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এবং হোমওয়ার্কের ক্ষেত্রে ক্লাস 1-2-তে হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। ক্লাস 6 থেকে 12-এর জন্য মোটা খাতা নয়, চাকাওয়ালা স্কুল ব্যাগ ব্যবহার না করার পরামর্শ। হোমওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে ডিসিশন, ক্লাস 1 থেকে 2-তে কোনো হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক।